আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। প্রায় অনেক দিন পরে ইউটিউবে ব্যাক আসছি। 2 দিন আগে একটা গল্প দিছিলাম, আর আজকে আশা করি তোমরা আমার ভুইলা যাও নাই, আগের মতোই ভালোবাসা দিবা। তো আর বেশি দেরি না করি, চল আমরা গল্পটা কন্টিনিউ করি। অবহেলার সংসার পার্ট 12। লোকটা বলল আমাকে মারুন পরে, তার আগে আপনি ফোনটা যে বাজতেছে ওইটা রিসিভ করেন। লোকটির কথা মতো চৈতি ফোনটা হাতে নিয়ে দেখতে পাই। ভিডিও কলে দেখা মারতই সেখানে চৈতি মাথা ঘুরে পড়ে যায়। জ্ঞান ফেরার পর চৈতি দেখতে পাই সে অন্ধকার একটা রুমের মধ্যে আছে। আশ্চর্যের বিষয় হলো তার শরীরে কোনো পোশাক নেই, যাকে এক কথায় বলা হয় উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে। এইটা দেখেই চৈতি চিৎকার করে বলতে থাকে, সাহস থাকলে আমার সামনে আয়, এমন করে ইঁদুরের মতো লুকিয়ে থাকার কি আছে। কথাটি শেষ না হতেই রুমের মধ্যে ব্লাব জ্বলে উঠলো এবং আওয়াজ আসতে লাগলো, তোকে বলছিলাম না গণদর্শন করব, দেখ তোকে আমি কি করি। চৈতি তখনও হাসছে আর বলছে, ইঁদুরের মতো পিছনে না থেকে বীর পুরুষের মতো সামনে এসে কথা বলতে পারস না? এক বাপের বেটা হলে আমার সামনে আয়, দেখবো তোর কত সাহস। চৈতির এমন কথাতে আব্দুলের ইগুতে লেগে যায়, যার কারণে আব্দুল বলে, ধৈর্য ধর বেবি, আমি আসছি। চৈতি বলল, হ্যাঁ আই। কথাটি বলার 5 মিনিট পরে আব্দুল সেই রুমে উপস্থিত হলো। আব্দুল রুমে আসতেই চৈতি বলে, ও তুই সেই আব্দুল যাকে মানুষ এত ভয় পায়? আব্দুল বলল, হ্যাঁ। চৈতি বলল, আমার পোশাক কোথায়? তাছাড়া আমাকে এখানে উলঙ্গ করে রাখার কি আছে সেটা জানতে পারি? তখন আব্দুল বলল, সেটা তুই একটু পরে বুঝতে পারবি। আমার সন্তান কোথায় বল, দয়া করে এক পলক দেখতে চাই আমি ওকে। তার মানে কি চৈতির সন্তান বেঁচে আছে? সেটা কিভাবে সম্ভব? গল্পের সাথে থাকেন, বুঝতে পারবেন। আব্দুল বলল, তোর সন্তান হেফাজতেই আছে, বেশি বাড়াবাড়ি করলে শেষ কইরা দিমু। চৈতি বলল, প্লিজ ওর কোনো কিছু করিস না। সবাই ভাবতে পারেন কি এমন হলো যার কারণে চৈতি মাথা ঘুরে পড়ে গেল। আসলে তখন ভিডিওর কলটা আসছিল, যেই কলটা চৈতি রিসিভ করে। কলের ওই পাশে ছিল আব্দুল। আব্দুলের একটা কথা শোনা মাত্রই চৈতি যেন আকাশ থেকে পড়ে। আব্দুল বলতে লাগলো, চৈতি শুন, তোর সন্তান বেঁচে আছে, এই দেখ, যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে মেরে ফেলবো। সন্তানের এমন করুণ অবস্থা দেখে চৈতি ওইখানে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। চৈতি বলল, প্লিজ আমার সন্তানকে কোনো কিছুই করিস না। আব্দুল বলল, হাসালে তুই, কিছুই করব না, কারণ তোর সঙ্গে যে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। চৈতি বলল, কিসের হিসাব নিকাশ? আব্দুল বলল, ভুলে গেলি আমার বাবাকে তুই মেরে ফেলছস, আমার মায়ের পায়ে তুই গুলি করলি, আবার তুই আমার পিছনে এভাবে লুক লাগিয়ে আসিস, এগুলার হিসাব নিকাশ। চৈতি বলল, তুই যেমন খারাপ তোর বাবা তোর থেকে অনেক বেশি খারাপ ছিল। আব্দুল বলল, শুন, বেশি জ্ঞান দিতে আসিস না, কারণ আমাদের কাজ হচ্ছে এগুলাই করা, তোদের মতো আবর্জনা এই সমাজ থেকে দূর করা। চৈতি বলল, দেখা যাক কে কাকে শেষ করে। আব্দুল বলল, নিশ্চয়ই, তুই শুধু শুধু মুখেই কথা বলতে পারবি, কোনো কাজ করতে পারবি না। চৈতির কথায় আব্দুল রেগে যায়। চৈতি আবারও বলতে থাকে, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে, বিনিময়ে তুই যা চাইবি তাই পাবি। মানে চৈতি কি তার দেহটা তাকে বিয়ে দিতে চাচ্ছে? একটু পরেই বুঝতে পারবেন। আব্দুল বলল, বাবা এত ভালোবাসা সন্তানের প্রতি? তখন চৈতি বলল, তুই কি করে বুঝবি ভালোবাসা? আরে ভালোবাসা তোর মতো নরক পিশাচদের জন্য না, তোরা সেটাকে কলঙ্কিত করিস। এই সন্তান শুধু আমার না, এই সন্তানের বাবা হচ্ছিস তুইও। আব্দুল বলল, ও মা তাই? জানিস আমি কত মেয়েকে দর্শন করছি, কত সন্তান এই পৃথিবীতে আনছি। চৈতি বলল, আমি কোনো কিছু জানতে চাই না, আমি শুধু এটাই জানতে চেয়েছি, আমার সন্তানকে ফিরিয়ে দিবি নাকি আমার কাছে? আব্দুল বলল, হাত ঠিক দেব, কিন্তু তার আগে তোর সঙ্গে আমার কিছু হিসাব নিকাশ আছে, যার জন্য তুই মোটো প্রস্তুত না। তখন চৈতি বলল, তুই কি করবি সেটা ভালো করেই জানি, তোর কাছে অন্য কিছু আশা করি না আমি। আব্দুল বলল, সত্যি তোর সাহস অনেক বলতে হবে, তুই আব্দুলের সামনে যেভাবে কথা বলছিস, আজ পর্যন্ত কোনো মানুষ কথা বলা তো দূরের কথা, তোর মতো চোখে চোখও রাখতে পারে নাই। চৈতি বলল, সাহসের কোনো কিছুই দেখাইছিনি, ধীরে ধীরে সবকিছুই দেখতে পারবি। আব্দুল হাসতেছে। চৈতি বলল, আচ্ছা তোর লজ্জা লাগে না একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় রেখেছিস, আবার তার দিকে তাকিয়ে কথা বলছিস? তুই কি যারও সন্তান নাকি? চৈতির মুখে এমন কথা শোনা মারতই আব্দুল ওর গলাটি চেপে ধরে আর বলতে থাকে, শুধুমাত্র এতক্ষণ উলঙ্গ করে রাখছি, এবার তোরে বুক করমু। এই কথা বলে পাগলা কুকুরের মতো চৈতির উপরে ঝাঁপিয়ে পড়ে বুক করতেছে, যা দেখে চৈতি নিশ্চুপ, মুক্তির কোনো আশাই করছে না, কারণ সে জানে এতে কোনো কিছুই হবে না, ওই রাক্ষসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। প্রায় বেশ কয়েক মিনিট পরে আব্দুল চৈতির সঙ্গে খারাপ কাজ করে তাকে ছেড়ে দেয় এবং আবারও বলে,
এখন তোর সঙ্গে এমনটা করছি, এখন আমার লোক তোর সঙ্গে এমনটাই করবে। কথাটি শোনার পরে চৈতির একটি কথা, তুই যা ইচ্ছে হই কর আমার সঙ্গে, কিন্তু আমার সন্তানকে এক নজর দেখা প্লিজ। তখন আব্দুল বলল, তোর এই মনের আশা কখনো পূরণ হবে না চৈতি। আর শুন, তোর সন্তানকে নিয়ে চিন্তা করা লাগবো না, তোর সন্তানকে আমি বড় করব আর আমার মতো সন্ত্রাসী বানাবো। এই বলে আব্দুল হাসতেছে। তার মানে কি চৈতির সন্তানকে আব্দুল ফিরিয়ে দেবে না? তখন চৈতি বলল, আমি বেঁচে থাকতে তোর মনের আশা কখনো পূর্ণ হবে না। কিন্তু আব্দুল কোনো কিছু না শুনে সেখান থেকে বাহিরে চলে গেল এবং একজনে বলে, সিহাম, এই শালিকে আমাদের সব লোক দিয়ে দর্শন করিয়ে মেরে ফেলবি, ওর কোনো অস্তিত্ব যেন না থাকে। সিয়াম বলল, বস চিন্তা করবেন না, এটা আমাদের কাজ, আমরা করতেছি। আব্দুল বলল, সেটাই। এরপরে সিয়াম রুমের ভিতরে এসে চৈতিকে দেখা মারতই বলে উঠে, আরে চৈতি তুই এখানে? এরপর কি হলো জানতে চাইলে অপেক্ষায় থাকুন। চৈতি বলল, হ্যাঁ আমি চৈতি। চৈতি তুই এখানে কি করিস, আবার এই উলঙ্গ অবস্থায়? কাহিনী কি হয়েছে আব্দুল স্যারের সঙ্গে? তখন চৈতি বলল, ভাগ্যের পরিহাসে আজ আমি এখানে। তুই আব্দুলের মতো জঘন্য কাজ করতে এখানে আসছিস সিহাম? সিয়াম বলল, হেরে, কোনো কিছু করার নাই, আমিও পরিস্থিতির শিকার, তাই আমারও এই পথেই আসতে হয়েছে। সিয়ামের কথাই চৈতি বলল, ও ভালো। তখন সিয়াম বলল, আচ্ছা তুই এখানে কেন, আমাকে সব খুলে বল প্লিজ। চৈতি বলল, তাহলে শুন, আমি একজন পুলিশ, আবার গোয়েন্দাও বলতে পারিস। আমার কাজ হচ্ছে এই সমাজের খারাপ লোকগুলোকে শেষ করা। তখন সিয়াম বলল, ও কিন্তু আব্দুল স্যারের সঙ্গে কি সমস্যা? তখন চৈতি বলল, আমি ওর বাবাকে হত্যা করছি, কারণ ওর বাবা একজন খারাপ লোক ছিল। সিয়াম বলল, বুঝলাম, কিন্তু তুই এই পর্যন্ত এই পৃথিবীতে কেমনে বেঁচে আছিস সেটা বল আমাকে। চৈতি বলল, কেন? তখন সিয়াম যা বলল। সিয়াম বলল, কারণ আব্দুল স্যারের বাবা মাকে কেউ একটা গালি দিলে তার সেখানেই মৃত্যু হয়, আর তুই কিনা উনার বাবাকে হত্যা করছিস, আবার তুই এখনো বেঁচে আছিস, এটাই ভাবনার বিষয়। চৈতি বলল, ও তাহলে এই ব্যাপার। তখন সিয়াম বলল, তুই জানিস এই রুমে আমাকে কেন পাঠানো হয়েছে? চৈতি বলল, না আমি জানি না। তখন সিয়াম বলল, তোর সাথে খারাপ কিছু করার জন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে, আমার পরে একে একে অনেকে আসবে আর তোকে এসব করবে আর তোকে মেরে ফেলবে। তখন চৈতি বলল, এই তুই কি বলিস এসব? আব্দুল বলল, হ্যাঁ। তো আমার প্রিয় অডিয়েন্স যারা আছেন, আপনারা হয়তো ভাবতে পারেন এই সিয়ামটা আবার কে, সে কিভাবে চৈতিকে চিনে? আসলে সিয়াম চৈতির সাথে একই কলেজে পড়াশোনা করছে। আশ্চর্যের বিষয় হলো তারা বেস্ট ফ্রেন্ডও ছিল। এই অনুপাতে একে অপরকে অনেক ভালো করেই চিনে। আশা করি সবাই বুঝতে পারছেন। সিয়ামের কথাটি শুনে চৈতি সিয়ামকে জিজ্ঞাসা করলো, সিয়াম তুই কি আমাকে দর্শন করবি? সিয়াম বলল, আরে তুই কি পাগল, কি বলিস এসব? তোর সঙ্গে এমন কাজ আমি মরে গেলেও করতে পারবো না। তখন চৈতি বলল, তাহলে তুই আমাকে একটা সাহায্য করবি? সিয়াম বলল, আমাকে বল, কি সাহায্য লাগবে তোর? চৈতি বলল, আমাকে এখান থেকে বের হওয়ার জন্য একটা উপায় বলে দে, আমি এখান থেকে পালিয়ে যাব, প্লিজ না করিস না। চৈতির কথা শুনে সিয়াম নিশ্চিপ হয়ে ভাবতে থাকে কি করবে এখন। বেশ কিছুক্ষণ চিন্তা করার পরে সিয়াম বলল, আমি তোকে সাহায্য করতে পারি, কিন্তু পরবর্তীতে যদি ধরা পড়িস তাহলে কিন্তু আমার কথা বলতে পারবি না, কারণ যদি আব্দুল স্যার জানে যে আমি তোকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করছি তাহলে তো আমি শেষ। তখন চৈতি বলল, তুই চিন্তা করিস না, আমি এই ব্যাপারে কাউকে কোনো কিছু বলবো না, বিশ্বাস করতে পারিস তুই আমাকে। সিয়াম বলল, তাহলে কিন্তু কথাটি মাথায় রাখিস। চৈতি বলল, এখন বল আমাকে কিভাবে পালাতে হবে এই স্থান থেকে। সিয়াম বলল, সবকিছুই বলবো, তুই আগে নিজের পোশাকটা পরে নে। কথাটি বলে সিয়াম চৈতির পোশাকগুলো ওর দিকে ছুঁড়ে মারল। পোশাক পরা শেষে চৈতি সিয়ামকে বলতে থাকে, এখন কি করতে হবে আমাকে? সিয়াম বলল, তুই মারা যাওয়ার নাটক কর। তখন চৈতি বলল, কেন? আব্দুল বলল, কারণ আমি আব্দুল স্যার এবং সবাইকে বলবো আমি চৈতিকে দর্শন করে মেরে ফেলছি, এখন আমি বাহিরে গিয়ে মাটি দিয়ে আসি। চৈতি বলল, তোর মাথায় তো অনেক বুদ্ধি। তখন সিয়াম বলল, বুদ্ধি না থাকলে কি আব্দুলের মতো সন্ত্রাসীর সঙ্গে কাজ করতে পারি বল? তখন চৈতি বলল, সেটাও ঠিক বলছিস। সিয়াম বলল, আমি ঠিকই বলি সব সময়। চৈতি বলল, আচ্ছা আমি তোকে একটা প্রশ্ন করি, প্লিজ উত্তরটা দিবি আমায়। তখন সিয়াম বলল, আচ্ছা তুই বল আমাকে কি করতে হবে। তখন চৈতি বলল, আচ্ছা আব্দুলের সঙ্গে কি কোনো ছোট বাচ্চা আছে? বয়স তোর অনুমানিক হবে 10 থেকে 15 দিন। আরে তুই কি করে জানিস যে আব্দুল স্যারের সঙ্গে একটা বাচ্চাও আছে? সিয়ামের কথায় চৈতি অনেকটাই বর্ষা পায় আর বলতে থাকে, তার মানে ও
ওর কাছে বাচ্চাটি এখনো আছে। সিয়াম বলল হুম আছে। সিয়াম বলল আচ্ছা তুই কি একটা কথা জানিস চৈতি? চৈতি বলল কি কথা? সিয়াম বলল স্যার কখনো বাচ্চাদের দেখতে পেত না, আবার সব বাচ্চাদের কিডনি চোখ এইসব বের করে নিয়ে বিক্রি করত, বাট এই বাচ্চাটাকে অনেক আদর করতেছে। কাহিনীটা বুঝলাম না। তখন চৈতি বলল এই বাচ্চাটি আমার। চৈতির কথা শুনে সিয়াম একটা শট খাই আর বলতে থাকে কি বলছিস তুই এসব? তোর বাচ্চা মানে? চৈতি বলল হ্যাঁ আমারই বাচ্চা। সিয়াম বলল কি হয়েছিল আমাকে খুলে বল সব। তখন চৈতি বলতে থাকে হ্যাঁ আব্দুল একদিন আমাকে রাস্তার পাগলি ধরে মনে করে দর্শন করছিল, তারপরে এই বাচ্চাটির জন্ম। তার মানে আব্দুল স্যার হলো এই বাচ্চার বাবা আর তুই মা? চৈতি বলল হ্যাঁ। আর শুন সিয়াম। সিয়াম বলল কি? চৈতি বলল এই কথাটি তুই কাউকে বলিস না আবার, না হলে কিন্তু সমস্যা হবে। সিয়াম বলল আচ্ছা বলবো না, তুই এখন শুয়ে পড়, তোর হাত পা বেঁধে দিয়ে আমি নিয়ে যাব। চৈতি বলল ঠিক আছে। কথাটি বলে চৈতি শুয়ে পড়ল এবং সিয়াম চৈতির হাত পা বাঁধতে শুরু করলো। আর সিয়াম চৈতিকে উদ্দেশ্য করে বলল শুন চৈতি সুন্দরভাবে অভিনয় করবি, কারণ ধরা পড়লে কিন্তু তুই শেষ, সাথে আমিও শেষ। চৈতি বলল হ্যাঁ বুঝতে পারছি। এরপরে সিয়াম সুন্দরভাবে চৈতির হাত পা বেঁধে বাহিরে নিয়ে এলো। বাহিরে বের হওয়ার সঙ্গে সঙ্গে সবাই জিজ্ঞাসা করলো আরে ওকে এভাবে বেঁধে রাখতো কেন? এই পর্যন্ত আমরা তো কিছুই করলাম না। তখন সিয়াম বলল আরে ভাই তোমরা কেমনে করবা, সে তো আমারটাই সহ্য করতে পারলো না, তার আগে মারা গিয়েছে। লোকগুলা বলল কি মারা গিয়েছে? সিয়াম বলল হ্যাঁ মারা গিয়েছে, বিশ্বাস না হলে দেখে নেও সবাই। লোকগুলো বলল আরে এভাবে বলার কি আছে, আমরা তোকে সবাই বিশ্বাস করি বুঝছস। সিয়াম বলল হুম। তখন লোকটা বলল আচ্ছা এই লাশটি কি করবি এখন সেটা বল। সিয়াম বলল কি আর করব, বাহিরের কবরস্থানে গিয়ে ওকে পুঁতে দিয়ে আসবো। লোকগুলো বলল আচ্ছা ঠিক আছে চল তাহলে সেখানে। সবার কাছে অনুমতি নিয়ে যেই না বের হতে আসবে, এমন সময় আব্দুল যেন কোথা থেকে এসে বলতে লাগলো সিয়াম ও কি সত্যি মারা গেছে নাকি মরে যাওয়ার অভিনয় করতেছে? তখন সিয়াম বলল স্যার সত্যিও মারা গিয়েছে, আপনি চাইলে চেক করতে পারেন। তখন আব্দুল বলল চেক করার দরকার নেই, কিন্তু ওকে এত সুন্দর করে পোশাক কে পরাইছে ওইটা জানার ইচ্ছে খুব আমার। তখন সিয়াম বলল আমি পরাইছি স্যার, কারণ মানুষ মারা যাওয়ার পর তাকে কিছু না কিছু পরাতে হয়, তাই ওর পোশাকগুলাই ওকে পরিয়ে দিয়েছি, তাছাড়া কিছুই না। তখন আব্দুল বলল ও তোমার মনে দেখি ভালোবাসাও আছে, যাই হোক ওকে একটা জায়গায় পুঁতে রাখবে যেখানে কোনো পানিও যেতে পারবে না। আব্দুলের কথাই সিয়াম বলল ঠিক আছে স্যার। এরপরে সিয়াম কোনোভাবে আব্দুলের গোপন স্থান থেকে বের হয়ে চৈতিকে নিয়ে বাহিরে আসে। বাহিরে নিয়ে এসে মাইকুতে করে একটা বাসায় নিয়ে আসে। এরকম হাত পা বাঁধা অবস্থায় বাড়িতে আসা মাত্রই চৈতি বলে সিয়াম এবার আমার হাত পায়ের বাতনগুলো খুলে দে, আমার খুব কষ্ট হচ্ছে। চৈতির এমন কথা শুনে সিয়াম হাসতে লাগলো আর বলতে লাগলো, যা দেখে চৈতি জিজ্ঞাসা করে কি হলো সিয়াম, তোর আবার কি হলো? সিয়াম বলল তুই কি ভাবছিস এত সহজে তোকে ছেড়ে দেব, ভুলে গেছিস অতীতের কথা? তখন চৈতি বলল মানে? তখন সিয়াম বলল তুই আমাকে। আসসালামু আলাইকুম গাইস, তো এই পার্টটা এখানেই সমাপ্ত হইতাছে, পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকেন। আর ভিডিওতে সবাই কিন্তু লাইক করবেন, সাথে সুন্দর একটা কমেন্ট করেন। জানি গল্পটা একটু খারাপ, কিন্তু বুঝার কিন্তু অনেক কিছুই আছে, যেটা এখন না আপনারা পরবর্তীতেই বুঝতে পারবেন, কারণ আমাদের সমাজে এটা প্রতিদিন হইতাছে। অন্ধ অবলা নিরীহ মানুষের উপর নির্যাতন করা হইতাছে, তার কোনো প্রতিবাদই হচ্ছে না। এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। জানি গল্পতে অনেক খারাপ কথাই বলা হয়েছে, কিন্তু আপনারা মনে কোনো কিছু রাইখেন না, এনজয় করতে থাকেন আর ভালো থাকেন, নিজেকেও খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।